আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুটুলস ক্যাফের ৮ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটায় যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন এবং যেভাবে আমাদের বেশ কয়েকটা কনটেন্টকে আপনারা লুফে নিয়েছেন, ছড়িয়ে দিচ্ছেন এবং এত বেশি পজিটিভ কমেন্ট করেছেন, আমি সত্যি অনেক বেশি আপ্লুত। রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের প্রতিও আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা রইল। আশা করব সামনের দিনগুলোতেও আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যেই কনটেন্টগুলো ভালো লাগে সেই কনটেন্টগুলো ছড়িয়ে দেবেন। আসলে ভালো কথা বা ভালো কনটেন্টগুলো যত বেশি আমরা ছড়িয়ে দিব, সমাজে তত বেশি পজিটিভ ভাইবটা অনেক বেশি ক্রিয়েট হবে। আশা করছি আমরা যে যার জায়গা থেকে সেই দায়িত্বটুকু নিব। একটা গল্প যদি এরকম হয়, ধরুন আপনার এলাকায় একটা বিশাল ডাস্টবিন, মানে পুরো ধরেন পাহাড় সম একটা ডাস্টবিন। মানে প্রতিদিন সেই পথ দিয়েই আপনাদের পাড়া মহল্লায় ঢুকতে হয় এবং ঢুকতে গেলে নাকে মুখে কাপড়-চোপড় দিয়ে রাখতে হয় এবং সেখানের পরিবেশটা এমন যে ঠিকমতো নিঃশ্বাসটা পর্যন্ত নেওয়া যায় না। এবং এ নিয়ে কারো কোনো ভ্রূক্ষেপ নাই এবং প্রতিদিনই সেখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা জমছে এবং ওই এলাকার যে পরিবেশ বা বাতাস সেটা অনেক বেশি দূষিত হচ্ছে। কিন্তু কেউ যেন এটা নিয়ে কোনো ভ্রূক্ষেপ করছে না। বছরের পর বছর এভাবেই চলছে এবং এতেই যেন সবাই অভ্যস্ত হয়ে গেছে। ব্যাপারটা এরকম। হঠাৎ করে সেই এলাকার, মানে আপনার মহল্লার কয়েকজন চিন্তা করল যে না, আমরা চাইলে এই ডাস্টবিনটাকে অন্যত্র সরিয়ে দিতে পারি। আমরা কোনো একটা জায়গা নির্ধারণ করতে পারি যেখানেই শুধুমাত্র ময়লা ফেলা হবে। এরকম পথের ধারে এরকম পুরো মাঠটা জুড়ে আমরা ময়লা ফেলে নষ্ট করব না বা করতে দেব না। আমাদের এই এলাকার যে বাতাস সেটাকে আমরা ঠিকঠাক করব। অর্থাৎ বাতাস যে দূষিত হয়ে গেছে সেটা আমরা ঠিক করব। আমাদের মহল্লার পরিবেশটা আমরা ঠিক করব। তো এই কয়েকজন যেরকম চিন্তা করলো সেই চিন্তা অনুযায়ী তারা রাস্তায় নেমে পড়লো, কাজে নেমে পড়লো এবং তারা খুব সুন্দর করে সেই ডাস্টবিন পরিষ্কার করলো, ডাস্টবিনটাকে অন্যত্র সরিয়ে দিল এবং শুধু সরিয়ে দেওয়া নয়, ওই ডাস্টবিনের ময়লা পরিষ্কারের পরে ওই যে ওখানে যে একটা খোলা জায়গা তৈরি হলো, সেই জায়গাটাকে তারা আস্তে একটা পার্কে রূপান্তর করে দিল। অর্থাৎ সেখানে গাছ লাগানো হলো, তারপরে সেখানে ওয়াকওয়ে বা পথ বা হাঁটার জায়গা তৈরি করে দেওয়া হলো এবং তাতে করে ওই এলাকার মানুষ সকাল বিকাল এখন খুব আরামসে সেখান দিয়ে হেঁটে যায়। তারপরে অনেকে মর্নিং ওয়াক করে। কেউ আবার বিকেল বেলাও সেখানে ওই পার্কে গিয়ে একটু বসে, পরিবার পরিজন নিয়ে একটু সময় দেয়। মানে ওই মহল্লার আমূল একটা পরিবর্তন হয়ে গেল। এখন এই যে উদ্যোগটা সেটা কয়েকজন মাত্র নিয়েছে। কিন্তু এটার সুবিধাভোগী ওই পাড়া মহল্লার কিন্তু সবাই। এখন ঠিকঠাক হয়ে যাওয়ার পরে একদল মানুষ, যারা এতদিন ধরে কিছুই করে নাই অথবা এর সঙ্গে ছিল না বা এভাবে ভাবেও নাই, তারা ভাবলো যে এরা মাত্র কয়েকজন মিলে এরকম একটা পরিবর্তন করে দিল, আমরা কিছুই করতে পারলাম না। তো নেতাগিরি তো আর থাকে না তাহলে। তাহলে এটার একটা ক্রেডিট নিতে হবে। তখন তারাও একটু বলা শুরু করলো, "আরে আমরাও এর মধ্যে ছিলাম।" তারপরে আবার আরেক দল এসে বলা শুরু করলো, "আরে আমি তো অনেক আগেই এরকম চিন্তা করছিলাম।" মসজিদ কমিটির সভাপতি ওই মহল্লার, তিনি আবার বলা শুরু করলেন যে, "আরে ভাই, আমি তো আরো ২ বছর আগে আপনাদের বলছিলাম যে এগুলো করেন।" কিন্তু দেখেন, সবাই সবার জায়গা থেকে ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করছে। আবার যারা কাজ করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই কাজগুলো করেই যাচ্ছে। অর্থাৎ মানে সেটা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে নানান ইস্যুতে তারা কাজকর্ম করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে। তারা কিন্তু নিজেদের মধ্যে এরকম ক্রেডিট ভাগাভাগি নিয়ে ব্যস্ত হচ্ছে না। অথবা তাদের মধ্য থেকে ১-২ জন আবার বেরিয়ে এসে বলছে যে, "এই চিন্তাটা আসলে আমি ১ম এ করেছিলাম বা আমরা সবাই মিলে এটা পরে উদ্যোগ নেই এবং এটা বাস্তবায়ন করি।" তো এই যে ক্রেডিট নেওয়ার ব্যাপার, কিন্তু দেখেন, একটু চিন্তা করে দেখেন যে এই যে পরিবর্তনটা হলো, ওই যে ডাস্টবিন থেকে এখন সেটা একটা সুন্দর একটা পার্কে পরিণত হলো। সেখানে এখন বাতাস, ভালো বাতাস বইছে। মানে দূষিত বাতাস আর নাই সেই মহল্লায়। এই যে ব্যবস্থাটা হয়ে গেল, এই যে সুন্দরভাবে আপনারা নিঃশ্বাস নিতে পারছেন। আমার মনে হয় যে এখানেই তো থেমে যাওয়া উচিত বা এখানেই তো সবাইকে সবার ক্রেডিট দেওয়া উচিত। প্রত্যেককে ক্রেডিট দেওয়া উচিত যদি দিতেই হয়। আলহামদুলিল্লাহ বলা উচিত। তো আমাদের যেটা হয়েছে সেটি হলো যে অতি সম্প্রতি আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে, যে অতি সম্প্রতি আমরা দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বা এর সমর্থক যারা, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে,
নিজেদের পরিচয় গোপন রেখে, অর্থাৎ এতদিন তারা আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের পরিচয় ওপেন করে কাজ করতে পারেন নাই। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাট্টা হয়ে কাজ করেছেন, কারণ এটা একটা গণদাবি ছিল এবং তাদের চিন্তা ছিল এই গণদাবির মাধ্যমে যদি হাসিনার মসনদকে বা ফ্যাসিস্টের মসনদকে নড়িয়ে দেওয়া যায় বা একটু ঝাঁকুনি দেওয়া যায়, এবং সেই সুযোগটা তারা নিয়েছে। এবং পরবর্তীতে যখন এটা সাকসেস হয়েছে, এরপরে কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের আহ, পরিচয়, গোপন পরিচয় থেকে এখন ওপেন পরিচয় এসেছে, এবং তাদের যে কমিটি ছিল এতদিনের বিশ্ববিদ্যালয় কমিটি, সেটাও তারা প্রকাশ করছে জনসম্মুখে। সবই ঠিকঠাক আছে, আমার কাছে এগুলো কোনো বেঠিক মনে হয় নাই, কারণ একটা অভ্যুত্থান বা একটা বিপ্লব বা একটা আন্দোলনের রেজাল্ট যদি আপনি বের করতে চান, তাহলে এখানে নানামুখী নানা রকমের কৌশল আপনাকে অবলম্বন করতেই হবে। যে যত বেশি কৌশলী, সে তত বেশি সফল হতে পারে বলে ইতিহাস বলে। এখন এই যে ব্যাপারগুলো এমন দাঁড়িয়ে গেছে যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বা অনেকেই ভাবছে যে এরা তো তাহলে ক্রেডিট নিয়ে নিল, মানুষ তো তাহলে এদের পক্ষে চলে যাবে, তাহলে এদের বিপক্ষে কিছু বলতে হবে। আমার কাছে মনে হয় যে এই যে একটা প্লট তৈরি হয়েছে, এখন দেশে ধরেন অনেক রকমের সমস্যা যাচ্ছে, সরকারে যারা আছেন তাদেরকে নিয়েও আমরা নানামুখী প্রতিদিনই বিভিন্ন রকমের সমালোচনা করছি। বিভিন্ন জায়গায় যে এখনো ফ্যাসিস্টের প্রেতাত্মারা বহাল তবিয়তে আছে, সেগুলো নিয়েও আমরা নানানভাবে কথা বলছি এবং সরকারকে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, এবং দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই জায়গাগুলোতে এখনো কাজ করা বাকি, এবং সেগুলো নিয়ে তারা কাজ করছেন বা কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। সরকারের উপদেষ্টা মহল নিয়েও আমাদের নানা রকমের কথাবার্তা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে কথা, আমি, আপনি, আমরা বিগত 15-16 বছরে যে কথাগুলো বলতে পারি নাই, যে দাবিগুলো লিখতে পারি নাই, যেই বিষয় নিয়ে সোচ্চার হতে পারি নাই, কিছুই বলতে পারি নাই, নিজেরা রাস্তায় নেমে একটা মিছিল পর্যন্ত করতে পারেন নাই, বাসাবাড়িতে নিজেদের রাজনৈতিক পরিচয় নিয়ে কেউ থাকতে পারেন নাই, মানে বিরোধী দল হলেই আপনি জামাত, শিবির, বিএনপি, অর্থাৎ একটা ট্যাগ, গণ ট্যাগ ছিল। তো এই যে ট্যাগের একটা রাজনীতি ছিল, মানে ত্যাগের রাজনীতি না, কিন্তু ট্যাগের রাজনীতি, এই রাজনীতির যে খোলস, সেখান থেকে তো অন্ততপক্ষে আমরা বেরিয়ে আসছি, তাই না? ওই যে যেই মহল্লায় আগে ডাস্টবিন ছিল, এখন সেই মহল্লায় একটা সুন্দর একটা পার্ক হয়েছে, এটা সুবিধা তো সবাই নিচ্ছে, এবং সেখানে বসে এখন সবাই সবার মতো করে কথা বলছে, তাই তো? এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা একটা মাঠ পেয়েছি বা একটা জায়গা পেয়েছি, যেখানে আমরা আমাদের মতো করে আমাদের কাজগুলো করে যেতে পারছি। আমি ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটো দলকে আহ্বান জানাবো, বিনীত আহ্বান জানাবো, এবং আরো যারা সমমনা আছেন, যারা এই ফ্যাসিস্টের বিপক্ষে বা বিরুদ্ধে আন্দোলন করেছেন, বিগত দিনগুলোতে বছরের পর বছর ধরে নিজেদের বিভিন্ন কৌশলে কাজ করেছেন, আমি প্রত্যেকের প্রতি অনুরোধ জানাবো যে এখন নিজেদের মধ্যে এই ক্রেডিট ভাগাভাগির যেই তৎপরতা, বা এই মনে হয় আমার ক্রেডিটটা হাতছাড়া হয়ে গেল রে, তাহলে তো লোকে আর আমার কথা শুনবে না, বিষয়টা আসলে এরকম নয়। বরং আমাদের প্রত্যেকের ভাবনায় এই চিন্তাটা থাকা উচিত, বা এই কাজগুলোই আমাদের করা উচিত। সেটি হচ্ছে এই যে একটা একটা ফিল্ড বা একটা মাঠ আমরা পেয়েছি, যেখানে নিজেদের তৎপরতা চালানোর সুযোগ আছে। চলুন যে যার জায়গার কাজগুলো আমরা করে যাই, আমরা একটু জনবান্ধব হয়ে যাই। আমাদের বক্তব্যগুলো, আমি সম্প্রতি ছাত্র দলের ঊর্ধ্বতন একজন নেতার বক্তব্য শুনলাম। ভাইয়া, আমি বিনীত অনুরোধ করছি আপনাদের সবাইকেই যে আমাদের বক্তব্যগুলো যেন আরো অনেক বেশি গঠনমূলক হয়, শালীন হয়। মানে বক্তব্যের একটা টোন আছে, এই টোনটা আমরা জনগণ হিসেবে আমরা খুব অপছন্দ করি। আমি টোনের একটা আহ, মানে এক্সাম্পল দেই, আমি যেহেতু ভয়েস নিয়ে কাজ করি। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আপনারা জানেন এরা এই করেছে সেই করেছে, মানে এই যে ধরনের একটা টোন, এই টোনে বক্তব্য দিয়েন না প্লিজ। এই টোনের বক্তব্যগুলোকে মানুষ অপছন্দ করে। এই টোনে আরেকটা দলের প্রতি যদি জিঘাংসা প্রকাশ করেন, মানে এখনই যদি মাঠে এই কয়েকদিন আগে একাট্টা হয়ে যারা একসাথে কাজ করেছেন, এদের মধ্যেই যদি একটা গ্রুপিং তৈরি হয়, নিজেরাই নিজেদেরকে যদি মানে ঔদ্ধত্য আচরণ দিয়ে বা ঔদ্ধত্যমূলক শব্দ চয়ন করে যদি বক্তব্য দেন, একজন আরেকজনকে খোঁচাখুচি করেন, কারণ এখন তো আসলে ছাত্রলীগ বলে কিছু নাই। এখন তাহলে বাকিরা হচ্ছে আপনারা যারা আছেন, ছাত্র শিবির, ছাত্র দল, তারপরে আরো আরো যারা আছে বাম ডান বিভিন্ন ঘেঁষা, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন, প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যে আপনাদের টোন যেটা,
বক্তব্যের টোন, কথা বলার টোন, তারপরে নিজের অবস্থান মনে হয় হাতছাড়া হয়ে গেল। এই যে এক ধরনের ইনসিকিউরিটি ফিল করা বা ইনসিকিউরড মনে করা নিজেকে, এই ভাবনাগুলো খুবই পুরনো বা সেকেলে ভাবনা। এই ভাবনায় যদি আপনি নিজেকে এখনো রাখেন, আপনাদের বক্তব্যের টোন, বিশেষ করে ছাত্র নেতাদের বক্তব্যের টোন যদি সেই আগের মতোই একজন আরেকজনকে খোঁচাখুচি করার টোন হয়, এখনো যদি নিজেদের মধ্যে হল দখলদারিত্বের ব্যাপারগুলো থাকে, এখনো যদি নিজেদের মধ্যে মনে হয় যে আমার অবস্থান মনে হয় নড়বড়ে হয়ে গেল, তাহলে কিছু একটা করা দরকার, একে একটু সরানো দরকার, এইভাবে যদি আপনারা চিন্তা করেন, তাহলে নিজেদের মধ্যে এক্স ওয়াই জেড বা এ বি সি ডি থেকে শুরু করে একদম জেড পর্যন্ত ২৬টা বা তারও বেশি বিভক্ত বা বিভক্তি তৈরি হয়ে যাবে। এবং এই বিভক্তির সুযোগটা কারা নিবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। অলরেডি এই ছোট ছোট বেশ কিছু ঘটনা বা আপনাদের কথা বলার ঢং বা ধরন ওই আগের মতো থাকার কারণে এই সুবিধা বা এই বিষয়ে অনেকে ঢুকে পড়ছে, কিন্তু অনেকে এখান থেকে হাস্যরস নিচ্ছে, হাসাহাসি করছে। আমার মনে হয় যে আপনারা যেভাবে স্মার্টলি একাট্টা হয়ে সবাই মিলে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই স্মার্ট থিংকিংটা এখনো আপনাদের মাথায় থাকা উচিত, এখনো পর্যন্ত। না হলে সামনের দিনগুলোতে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিপাকে পড়তে হবে। ওই যে আবারও বললাম যে বক্তব্যের যে টোন, জনগণের সামনে যে বক্তব্যের টোন, সেই টোন বদলাতে হবে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। আহ, কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেই ত্রাণ কার্যক্রমের যেই হিসেব সেটা দেওয়া হলো, এবং এটা খুবই সাধুবাদ, এবং এটা একটা ইতিহাস সৃষ্টি করেছেন যে আমরা কখনোই দেখি নাই কোনো ছাত্র সংগঠন বা এই টিএসসি কেন্দ্রিক কোনো হিসেব আমরা অতীতে পেয়েছি বা কেউ এরকম জনসম্মুখে বা একদম মিডিয়াকে সামনে রেখে দিয়েছে, এরকম সৎসাহস কেউ দেখায় নাই। আপনারা সৎসাহস দেখিয়েছেন, আপনাদের জন্য স্যালুট। কিন্তু ওখানে আমি দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ বিশেষ করে একটু আবেগ তাড়িত হয়ে বারবার, মানে তাদেরকে ফেসবুকে কিভাবে বোলিং করা হয় এই বিষয়টা উনি বারবার তুলে আনছিলেন, বারবার বলতে চাচ্ছিলেন, এবং আমি এও খেয়াল করছিলাম যে বাকিরা ওনাকে একটু থামিয়ে দিচ্ছিলেন। আমি আমি হাসনাত আব্দুল্লাহর এই আবেগটাকে অবশ্যই সম্মান করি, আমি সম্মান করি, ভালোবাসি, কারণ এই ছেলেগুলো বা এরা এত বেশি আন্দোলনমুখী এবং এত বেশি কষ্ট করে আজকের এই পরিস্থিতিটা আমাদেরকে দিয়েছেন। তাদের সেই কষ্টটা থাকতেই পারে, তাদেরকে আমরা কিছু বললে তাদের অনেক কষ্ট লাগে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও আমি বলবো এই ছোট্ট জিনিসটাও আমার আমার খুব লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেহেতু ছোট কাঁধে অনেক বড় মাথা নিয়ে চলাচল করছেন, সেই জায়গা থেকে আপনাদেরকে আরো বেশি সহনশীল হয়ে আরো বেশি স্মার্টলি কথাবার্তা বলতে হবে। অর্থাৎ মানে আপনারা যেই ভালো কাজটা করে যাচ্ছেন সেটাই করে যান, সেটাই করে যান। আলাদা করে ফেসবুক কমেন্টের উত্তরটা গণমাধ্যমে এসে দেওয়ার দরকার নাই। যদি ফেসবুক কমেন্টের উত্তর দেওয়ার ইচ্ছাই থাকে সেগুলো ফেসবুকেই দেন, ফেসবুকেই দেন। তারপরেও সেখানেও যেন শব্দ চয়ন এবং সেখানেও যেন কাউকে সরাসরি আঘাত করার মতো কোনো বিষয় না থাকে। আসলে যেই জায়গাটা আমরা পেয়েছি, যেই ফুলের বাগানটা আমরা তৈরি করতে পেরেছি, এখন এই বাগানের পরিচর্যা করা, এই বাগানে নিয়মিত পানি ঢালা, এই বাগানটা যেন ঠিকঠাক থাকে, এই বাগানটা যেন বেহাত না হয়ে যায়, এটা যেন ধ্বংস না হয়ে যায়, কেউ যেন জ্বালিয়ে পুড়িয়ে না দিতে পারে, এই নিশ্চয়তাটুকু আমাদেরকে দিতে হবে, সেটা আমাদের আচরণ দিয়ে। নিজেদের মধ্যে সহনশীল আচরণ করে নিজেদের সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। হতে পারেন আপনি ছাত্র দলের লিডার, হতে পারেন আপনি ছাত্র শিবিরের লিডার, হতে পারেন আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা অন্য কোনো দলের ছাত্র নেতা। কিন্তু দিন শেষে আমরা তো সবাই, বা আপনারা তো সবাই ফ্যাসিস্টের বিপক্ষেই কথা বলেছেন। দিন শেষে আপনাদের অবস্থান বা একটা ফোকাস তো এক জায়গায় আছে, এবং এই ফোকাসটা ঠিক রাখার জন্যই মাঝে মধ্যে যে উল্টাপাল্টা একজন আরেকজনকে এখন এটা সেটা দিয়ে একটু বলার চেষ্টা করছেন নিজেদের অবস্থান দৃঢ় দেখানোর জন্য, এই ভুলটুকু আপনারা দয়া করে করবেন না, দয়া করে করবেন না। তাহলে এই যে ফাটল ধরবে, এই ফাটল নিয়ে হাসাহাসি তৈরি হবে। অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানে তাদের একটা দল কিন্তু বেশ সরব। এই সরব জায়গাগুলোকে আমাদের কাজ দিয়ে নীরবে, নিভৃতে জবাব দিয়ে যেতে হবে, এবং তারপরে আমরাও আমাদের কাজগুলোকে সরবভাবেই প্রকাশ করে যাব। আমার জায়গা থেকে এই উপলব্ধিটা তৈরি হয়েছে। এজন্য এই কথাগুলো একটু বললাম। ধন্যবাদ সবাইকে।
আর ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে আমরা আরো বেশি উৎসাহ পাবো এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। কমেন্টে আপনারা যেকোনো টপিকস দিতে পারেন অথবা যেকোনো পরামর্শ দিতে পারেন যে এই বিষয় নিয়ে কথা বলা দরকার। আমরা আমাদের টিম থেকে চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়েও কথা বলবার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।